এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভয় পেয়েছো? রোদেলা বলল, আচ্ছা সরি, শোনো আমরা কিন্তু আজ থেকে বন্ধু, ঠিক আছে? রোদেলা মাথা নেড়ে বলল, আচ্ছা। মেয়েটি রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার হাত মিলাও, তাহলে বুঝবো তুমি আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো। রোদেলা মেয়েটির হাতে হাত মেলালো। মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসলো, যেন রোদেলার সাথে বন্ধুত্ব করতে পেরে সে খুবই খুশি। রাত তখন 8টা। রোদেলার সময় কাটানোর জন্য উপন্যাস বই পড়ছে। যেহেতু একাডেমিক বই এখনো কেনা হয়নি, সেহেতু বসে বসে উপন্যাস পড়ে সময় কাটানো শ্রেয়। রোদেলা যখন উপন্যাসের বই পড়ছিল তখনই তার মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হয়। বই পাশে রেখে রোদেলা মোবাইল হাতে নিল। দেখলো নিহা মেসেজ দিয়েছে। আজ আসার সময় আইডিতে অ্যাড করে নিয়েছিল। রোদেলা মেসেজের রিপ্লাই দিতে নিহা কল দিয়েছে। টুকটাক কথার পর নিহা জিজ্ঞেস করলো, আচ্ছা রোদেলা, আমি তো জানি তোমার নাম মাইমুনা, ইভেন তোমার আইডির নামও মাইমুনা ইসলাম রোদেলা, তাহলে আইডির নামের পাশে নিকনেমটা মাইমুন দেওয়া কেন? নিশ্চয়ই বয়ফ্রেন্ড ডাকে ওই নামে, তাই না? রোদেলা মুচকে হেসে বলল, আরে না, একটু ভুল বলেছ, আমি বিবাহিত, আমার হাজবেন্ড আমাকে ওই নামে ডাকে। নিহা যেন আকাশ থেকে পড়ল, বলল, কি বলো, তুমি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। সত্যি আমি বিবাহিত, দাঁড়াও আমার হাজবেন্ডের ছবি পাঠাচ্ছি। রোদেলার সঙ্গে সঙ্গে নিহাকে সমুদ্র সৈকতে যেয়ে তোলা ওদের দুজনের একসঙ্গে একটা ছবি সেন্ড করলো। নিহা দেখে বলল, তোমার হাজবেন্ডটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম, কি করেন উনি? সেনাবাহিনীর মেজর সাহেব উনি। ও, তাহলে তো বোধহয় বেশ কাঠখোট্টা। না, তেমন কিছুই নন। ওনাকে বাহির থেকে যেমনটা কঠোর দেখায় উনি আসলে ততটা কঠোর নন। উনি খুবই ভালো একজন মানুষ, যারা ওনাকে চেনে তারাই জানে। এভাবে নিহার সাথে আরো কিছুক্ষণ ফোনে কথা হলো। তারপর ফোন রেখে রোদেলা চুলায় ভাত বসিয়ে দিল। অতঃপর পুনরায় উপন্যাসের বই নিয়ে বসলো। তাহসিন ফিরলে দুজন একসাথে খেতে বসলো। খেতে খেতে তাহসিন জানতে চাইলো কেমন কেটেছে কলেজের প্রথম দিন। রোদেলা সব গল্প করলো, এমনকি নতুন একটা বান্ধবী হয়েছে সেটাও জানাতে ভুললো না যেন। পরের দিন নিহা রোদেলার আগে ক্লাসে এসে পড়লো। রোদেলা আসতে দুজন গল্প করলো। ক্লাসে টিচার এলে মন দিয়ে ক্লাস করলো। ক্লাস শেষে যখন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই লম্বা ফর্সা একটা ছেলে পাশ কাটিয়ে গেল। এমন ভাবে পাশ কাটালো রোদেলা ওপাশে চাপতে যেয়ে পড়ে যেতে যেতে বাঁচলো। শান্ত রোদেলার রাগে কপালে ভাঁজ পড়লো, তবে কিছুটি বলল না। কিন্তু পাশে থাকা নিহা চেঁচিয়ে উঠে বলল, এই ছেলে চোখে দেখতে পান না নাকি? আর একটু হলে তো আমার বান্ধবী পড়ে যেত, ফাজিল কোথাকার। ছেলেটা হাঁটা থামিয়ে পিছু ঘুরে তাকালো। হঠাৎ রোদেলার দিকে নজর যেতে ছেলেটা থমকে গেল। রোদেলার ফর্সা ফুলা ফুলা গাল, কি দারুণ দেখতে মেয়েটা। ছেলেটা কাছে যেন প্রথম দেখাতেই ভালো লেগে গেল। ছেলেটা আস্তে করে বলল, সরি। রোদেলা বলল, নেক্সট থেকে সাবধানে চলাফেরা করবেন, যেন আপনার জন্য অন্য কেউ বিপদে না পড়ে। কথাটুকু বলে রোদেলা ছেলেটার পাশ কাটিয়ে চলে এলো। রোদেলার সাথে নিহা এসে পড়ল, কিন্তু ছেলেটা দাঁড়িয়েই রইল যতক্ষণ অবধি না রোদেলা চোখের আড়াল হয়। ছেলেটা কলেজের সিনিয়র স্টুডেন্ট, অনার্স করছে। এই কলেজে তার বেশ নাম ডাক আছে। ভালো স্টুডেন্টের জন্য নাম ডাক করায়নি, তার নাম ডাক হয়েছে মারামারি ঝামেলা এসব কিছুতেই। সবাই এক নামে চিনে শান্ত ভাই, কিন্তু নামের সাথে তার কাজের কোনো মিলই নেই। নামটা শান্ত হলেও কাজ করে সব অশান্তময়। রোদেলা যাওয়ার পর শান্ত নামের ছেলেটি রোদেলার সম্পর্কে খবর নিল। যেহেতু রোদেলার সাথে তেমন কারো পরিচয় নেই, তাই শুধু নামটুকুই জানতে পারলো। কোথায় থাকে না থাকে কিছুই জানা হলো না। কেটে গিয়েছে কয়েকটি দিন। এই কয়েকদিনে রোদেলা প্রতিদিনই ক্লাসে আসতো, ক্লাস করতো, নিহার সাথে গল্প করতো। তার সময় বেশ দারুণভাবে কেটে যেত। এদিকে শান্ত নামের ছেলেটা রোদেলাকে রোজ একবার দেখতে রোদেলার ক্লাসের সামনে ঘুরঘুর করতো। রোদেলার অজান্তে রোদেলাকে দেখে চলে যেত। আজকে নিহাও আসেনি। রোদেলা ক্লাস শেষে যখন মাঠ পেরোবে তখনই কোথা থেকে যেন ছেলেটির সামনে এসে পড়ল। ছেলেটিকে দেখে রোদেলার ভ্রু কুটে এলো। শান্ত আস্তে করে রোদেলার হাতে একটা গোলাপ ফুল গুজে দিয়ে ছোট্ট করে বলল, আই লাভ ইউ। যেহেতু তোমাকে আমি ভালোবাসি সেহেতু তোমাকে আমার চাই।
তুমি আমাকে অ্যাকসেপ্ট করো বা না করো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে ভালোবাসি, এটাই চলবে। খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব রাখবো। মেনে নিলে ভালো, আর না মানলেও সমস্যা নেই, তুলে নিয়ে আসবো। আমার নাম শান্ত, তবে কাজ করি সব অশান্ত। কথাগুলো বলে ছেলেটি চলে গেল। রোদেলাকে কিছু বলার সময়টুকু দিল না। রোদেলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি ঘটে গেল সে যেন বুঝে উঠতে পারল না। রোদেলার যখন হুঁশ এলো তখন হাতের গোলাপটার সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দিল। তবে ওর পাশে একটা মেয়ে এসে বলল, শান্ত ভাইয়ের নজর খুবই খারাপ। যেহেতু তোমার উপর নজর পড়েছে, সেহেতু তোমাকে না পাওয়া অবধি তোমার পিছু ছাড়বে না। রোদেলার কায়া কেঁপে উঠল। রোদেলা সব সময় শান্তিপ্রিয় মানুষ, হুট করে এরকম ঝামেলায় কি করে জড়িয়ে গেল? রোদেলার মনে ভয় চাপলো। এটা নিয়ে কি তার মেজর সাহেবের সাথে আলাপ করা উচিত হবে? আচ্ছা, মেজর সাহেব তাকে ভুল বুঝবে না তো? রোদেলা চিন্তায় পড়ে গেল। এই কোনো উৎকো ঝামেলায় জড়িয়ে পড়লো সে। এটার পরিণতি কোথায়? রোদেলা সেসব চিন্তা করতে করতে বাসার পথ ধরল। বাসায় এসে কাঁধের ব্যাগটা রেখে কান্না করলো। রোদেলার এই স্বভাবটা গেল না। রাস্তায় কেউ কিছু বললে সে বাসায় এসে সবার আড়ালে কান্না করতো। আজ যখন ছেলেটা সব বলল, আশেপাশে কতগুলো ছেলে মেয়ে কেমন করে যেন তাকিয়েছিল। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সে তো তার মেজর সাহেবের স্ত্রী। তবে কেন মেজর সাহেব ছাড়া অন্য কেউ তার দিকে তাকালো? কেন অন্য পুরুষ তাকে পছন্দ করবে? সেসব ভেবে কান্না করলো। তারপর কান্না মুছে সিদ্ধান্ত নিল তার মেজর সাহেবকে কথাটা জানাবে। রাতে যখন তাহসিন ফিরল, রোদেলা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তাহসিনকে জানানোর, কিন্তু সে বুঝতে পারলো তাহসিন তার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছে। বাসায় ফিরে ও ল্যাপটপ নিয়ে কে যেন করলো, দেখে বোঝা যাচ্ছে বেশ চিন্তিত। তাই রোদেলা কথাটুকু বলার আর সাহস পেল না। রোদেলা ভাবলো এই সমস্যাটা সে নিজেই সমাধান করবে, তাহসিনকে বাড়তি চিন্তার মধ্যে ফেলবে না বলেই ভেবে নিল। তাই তাহসিনকে আর কিছুই জানালো না। রোদেলা ভাবলো আগামীকাল যে ছেলেটাকে সে বলবে সে যে বিবাহিত, তার হাজব্যান্ড আছে, তার দিকে যেন ভুল করেও না তাকায়, নইলে তার মেজর সাহেব তার খবর নিয়ে ছাড়বে। আর মাইমুনকে ডিস্টার্ব করা মোটেও মেজর সাহেব বরদাস্ত করবে না। পরের দিন রোদেলা সাহস করে কলেজে গেল। সেদিনও নিহা এলো না। শুনেছে নিহা তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে। কবে আসবে রোদেলা জানে না। রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজলো, তবে পেল না। সেদিনের মতো রোদেলার সাথে শান্তর দেখা হলো না। রোদেলারও জানানো হলো না সে যে বিবাহিত। মাঠ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখনই রোদেলার পা থেমে গেল। গেটের সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। তার জন্যই কি তবে অপেক্ষা করছে? হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হলো না। তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম। ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখে বোঝা যাচ্ছে। রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন মুচকি হেসে বলল, কি কেমন সারপ্রাইজ দিলাম? রোদেলা বলল, আপনি এখানে যে, মানে হঠাৎ? তোমাকে নিতে এলাম, কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম। সময়ের জন্য তোমাকে নিয়ে তো বেরো হতে পারিনি, তোমার বই কিনতে হবে তো, এই জন্য ভাবলাম আজই যাই, তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দেই। খুশি হওনি? রোদেলা মৃদু হেসে বলল। হুম। তাহসিন তীক্ষ্ণ চোখে রোদেলাকে পরখ করল, তারপর বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রোদেলা অন্যদিকে তাকিয়ে ডানে বামে মাথা নেড়ে মেকে হেসে বলল, না না না। তাহসিনের চোখের দিকে তাকালো না, নইলে নির্ঘাত ধরা পড়ে যেত। রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলতে ব্যস্ত, তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটির উদ্ভব হলো। সে রোদেলার সামনে এসে বলল, হাই রোদ পাখি, কেমন আছো? শান্তকে দেখে রোদেলার গলা শুকিয়ে গেল। একে তো তাহসিন সামনে দাঁড়িয়ে, আর দুয়ে শান্ত তার সাথে এমন ভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু। রোদেলা এবার ভয় পেল, তাহসিন তাকে ভুল বুঝবে না তো। অন্যদিকে তাহসিন ছেলেটার দিকে তাকে ভ্রু কোচকালো। এরপর রোদেলাকে জিজ্ঞেস করলো, উনি কে? রোদেলার গলা ফুরে কথা বের হচ্ছে না। রোদেলা তোতলানো শুরু করলো। ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো। তাহসিনের পরনের পোশাক দেখে সে বুঝে গেল তাহসিন যে আর্মির লোক। ছেলেটা তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো, যেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ। তা দেখে ছেলেটি ঢুক গেল। আশ্চর্যজনক ব্যাপার হলেও এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে, সে শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে। তবু মনে সাহস আনলো, ভাবলো তাহসিন হয়তো রোদেলার ভাই, তাই গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি শান্ত, রোদেলার ফ্রেন্ড। শান্তর কথা শুনে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। এইদিকে তাহসিনের কেমন যেন একটা খটকা লাগলো। তাহসিনের জানা মতে রোদেলার একটা ফ্রেন্ডই আছে, সে হচ্ছে নিহা। রোদেলা কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায়নি।
তা এমন বাখাতে ছেলেপেলের সাথে প্রশ্নই ওঠে না। শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না, তাও সে রোদেলাকে শোধালো। এটা তোমার ফ্রেন্ড? রোদেলা ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। শান্ত হেসে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আচ্ছা আমি ভাইজানকে বুঝিয়ে বলছি। ভাইজান, আসলে আমি রোদকে ভালোবাসি, বলতে পারেন আমরা দুজন দুজনকে ভালোবাসি। সোজা কথা হলো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন, তাই আপনাকে আগেই জানিয়ে দিলাম। আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও আপনাকে কথা বলিয়ে দেব, তবুও আপনার বোনকে আমার চাইই চাই ভাইজান। শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে যাবে। শেষে কিনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল। রোদেলা ভয়ার্ত চোখে তাহসিনের দিকে তাকালো, দেখলো তাহসিন পকেটে হাত গুজে ছেলেটির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলা মনে মনে ছেলেটিকে বলল, ওরে হাঁদারাম, তুই ভুল করছিস, এটা আমার ভাই না, আমার বর। কিন্তু মুখে কিছু বলল না। তাহসিন ছেলেটির উদ্দেশ্যে বলল, তোমাকে যে ও ভালোবাসে তা কি ও নিজ মুখে বলেছে? শান্ত কনফিডেন্সের সাথে বলল, না ভাইজান, আসলে রোদ তো। এইটুকু বলতে তাহসিন গমগমে কণ্ঠে বলল, এই ছেলে, ওর নাম রোদেলা। রোদেলা বলে ডাকতে পারলে ডাকো, নয়তো ডেকো না। রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শুনি। শান্ত ধমক খেয়ে ভয়ে মাথা নাড়ল, আমতা আমতা করে বলল, আসলে ভাইজান, রোদ না মানে রোদেলা তো খুব লাজুক, তাই ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু আমি ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছি, আর আমি জানি ও আমাকে ফেরাবে না। তাহসিন বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। রোদেলার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, মাইমুন, তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও তো, নইলে অনেক ভুলভাল ভেবে স্বপ্ন বুনবে। রোদেলা এবার সাহস পেল, স্পষ্ট কণ্ঠে বলল, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব? একবারও বলেছি নাকি? আপনি গতকাল প্রপোজাল দিয়ে উধাও, আমাকে তো কিছু বলার সুযোগ অবধি দেননি, এখন আবার ভুলভাল কথা বলতে আসছেন। রোদেলার কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো, যেন রোদেলাকে একা পেলে দেখে নেবে। তাহসিন ধমকে উঠে বলল, এই ছেলে কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ জানো? ওকে। তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল। তাহসিন আলতো হাতে ছেলেটির উঠানো শার্টের কলার নামিয়ে দিতে দিতে বলল, যাকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে সে আসলে ম্যারিড। শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন ময়লা ঝাড়ার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে বলল, শি ইজ মাই ওয়াইফ। শান্ত অবাক হয়ে বলল, সিরিয়াসলি? তাহসিন বলল, ইয়েস। নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর তাকে প্রপোজাল দিতে যাবে, ঠিক আছে ছোট ভাইয়া? এবার রোদেলা বলল, গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি, সেই জন্যই আমি আজ আপনাকে খুঁজছিলাম, সবটা জানার জন্য, আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য, কিন্তু আপনাকে খুঁজে পাইনি। তাহসিন শান্তর উদ্দেশ্যে বলল, ভুলটা না জেনে করেছো, তাই কিছু বললাম না। এখন তো জানো মাইমুন ঠিক কার ওয়াইফ। আশা করি এবার থেকে মাইমুনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাববে। আর যদি এরপরও ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো, তবে এর ফল ভালো হবে না। সে তুমি কলেজে যতই বখাটেপনা করে বেড়াও না কেন, আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরেছি। কি পারিনি? শান্ত তুতলেই বলল। জি জি ভাইয়া। রোদেলার দিকে তাকিয়ে বলল, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, মাফ করে দিবেন। রোদেলা পুরো হা হয়ে গেল। যে ছেলে কিনা পুরো কলেজে দাপট নিয়ে চলে সে এমন ভয় পেল। শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আসলেই সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে। আর কখনোই ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভাবি তো মায়ের সমান, তাই না? আমি ওনাকে আজ থেকে মায়ের মতো সম্মান করব। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত চলে গেল। সে আসলে বেশ ভয় পেয়েছে। শান্ত জানে সেনাবাহিনীর লোকেরা কতটা কঠোর। এই মেজরের সামনে তো সে চুনোপুটি। তাহসিন চাইলেই তার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারবে। শুধু শুধু সেনাবাহিনীর লোকেদের সাথে না লাগাই ভালো। এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে। যদি ভুল ক্রমে দেখাও হয়ে যায় মাথা নিচু করে রাখবে। শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকালো, বলল, এত কিছু হয়েছে, তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন? রোদেলা মাথা নিচু করে বলল, আসলে আমি ভেবেছি আপনাকে জানাবো, গত রাতেই জানাতাম, কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আমাকে ভুল বোঝেন। তাহসিন রোদেলার হাত ধরে বলল,
এতদিনে তুমি আমাকে এই চিনলে? ভুল বুঝবো কেন? তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমুন, তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে, সে আমি যতই ব্যস্ত থাকি না কেন। মাথায় রাখবে, তোমার মাহমুদ সাহেব অলওয়েজ তোমার পাশে আছে এবং থাকবে। বোঝাতে পেরেছি? রোদেলা উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। সে মুগ্ধ চোখে তাহসিনের দিকে তাকালো আর ভাবলো কতটা ভাগ্য করে সে এরকম একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। তাহসিন বলল, হয়েছে, এবার চলো। এইরকম পাবলিক প্লেসে এইভাবে তাকিয়ে থাকতে হবে না। বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থেকো, আমি মাইন্ড করব না। রোদেলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল। তাহসিনও হাসলো। তাহসিন রোদেলাকে এখানকারই একটা লাইব্রেরিতে নিয়ে গেল। রোদেলার একাডেমিক বই কিনে তারপর দুটো উপন্যাসের বইও কিনে দিল। রোদেলার শ্বশুর মশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিলেন ওইগুলো পড়া শেষ, তাই তাহসিন এখন দুটো কিনে দিল। বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বইই পড়তে থাকবে, তাই দুটো কিনে দিল। ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও ভুলল না। রোদেলাকে কোয়ার্টারে রেখে সে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল। শান্ত নামের ছেলেটার নামেই কমপ্লেন ঠুকলো। স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, সে দায়িত্ব ওনার। তাহসিন যেন নিশ্চিন্তে থাকে। কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল। জরুরি মিটিং এক্সিকিউট করতে হবে, কারণ কয়েকদিন বাদে মিশন আছে। বেশ ব্যস্ততায় দিন কাটবে আগামী কয়েকটা দিন। তবে ভাগ্য ভালো মাইমুন এখন তার কাছে আছে, অন্তত রাতে একবার হলেও তো তাকে দেখবে, দুটো কথা বলার সুযোগ পাবে। নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করতো, তা বলার ইয়ত্তা নেই। কেটে গেল আরও কিছুদিন। নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা, জানান দিল নতুন মাসের। গত হওয়া কয়েকটা দিন অনেক কিছু পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে। এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি একটা কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। তাহসিনের সাথে কথা বলতে গেলে তার কেমন একটা জড়তা কাজ করতো, কিন্তু এখন আর সে জড়তা কাজ করে না। তাহসিন আর তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। রোদেলা তো এখন তাহসিনের সাথে অনেক গল্প করে। তাদের বয়সের পার্থক্য যে এতটা, সেটা আর অনুভব হয় না। তাহসিন কেমন বন্ধুর মতোই রোদেলার সাথে আচরণ করে। রোদেলার ভালো লাগা খারাপ লাগা সবটার খোঁজ রাখে তাহসিন। এখানে না আসলে হয়তো রোদেলা তাহসিনের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতই না। সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে হাজারবার ধন্যবাদ জানায়। তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্ক ওই অভিমান অবধিই থেকে থাকতো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো? তখন মধ্যরাত। রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। এতগুলো দিন এখানে এসেছে, এই অবধি তাহসিন এতটা দেরি কখনো করেনি। রোদেলার টেনশন বাড়ছে। তাহসিন যাওয়ার পূর্বে বলে গিয়েছে আজ নাকি কিশোর মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে, তাই ফিরতে একটু লেট হতে পারে। এটা নিয়ে এতদিন তাহসিন বেশ ব্যস্ত ছিল। আজ ভোরেই বের হলো। রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে, তবে এতটা যে দেরি হবে তা রোদেলা বুঝতে পারেনি। চিন্তিত হয়ে যে ফোন হাতে নিল, বার কয়েক তাহসিনের নম্বর ডায়াল করে ফোন ঢোকালো, কিন্তু তাহসিনের ফোন অফ। এজন্য রোদেলার টেনশন আরও বাড়ছে। রাত 3:28, অথচ তাহসিন এখনও বাসায় ফিরেনি। রোদেলা এবার নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদ নামাজ পড়লো। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদ মুক্তের ফরিয়াদ করলো, যেন তাহসিন সুস্থভাবে বাসায় ফিরে আসে। সে দোয়া করলো। ফজরের আজান পড়েছে। সে ফজরের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকলো। বাসায় এখনো এই খবরটা জানায়নি, নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন। রোদেলা কি করবে বুঝে উঠতে পারল না। এখানে তার তেমন কেউ চেনা জানা নেই। তাহসিন কখনো কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি। রোদেলা একবার ভাবলো তাহসিনের ক্যাম্পে যাবে, পরে আবার মনে পড়লো তাহসিন বার করে তাকে নিষেধ করেছে একা একা যেন কখনোই ক্যাম্পের আশেপাশেও না আসে। তাই রোদেলা আপাতত গেল না। রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গত রাত থেকে সে এক ফোঁটা পানিও মুখে নেয়নি, এমনকি একটুখানি ঘুমায়ও নি। কান্না করতে করতে চোখ ফুলে ফেলেছে। তাকে সামলানোর মতো যে কেউ নেই। সে জানে তাহসিন জীবনের কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায়, সেটা ভেবে রোদেলার ভয় জেগে ধরেছে। তাহসিন ঠিক আছে তো?
রোদেলা বাহিরের দিকে তাকিয়ে রইল। কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একটা সময় এসে বিছানাতে একটুখানি পিঠ লাগালো। বিছানাতে পিঠ লাগাতেই যেন তার শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ খিচে সে বন্ধ করে রাখলো। একটা সময় অচেতন হয়ে গেল। ঠিক কতটা সময় এভাবে কাটলো তার রোদেলার জানা নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানাতেই আবিষ্কার করলো। চোখ নিভু নিভু করে খুলে বিড়বিড়ে তাহসিনকে ডেকে উঠল। সাহেব, আমার মাহমুদ সাহেব কোথায়? আমার তাকে চাই, এক্ষুনি চাই। এরকম করে বিড়বিড় করতে থাকলে কেউ তার হাতখানা ধরে বলল, কুল মাইমুন কুল, এইটুকু সময়ের মধ্যে কি করেছো নিজের? রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখলো তাহসিন তার পাশে বসে আছে। তাহসিনের পরনে এখনো তার ইউনিফর্মই। রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে ঝাপটে ধরলো। কান্না করতে করতে হিচকি তুলে ফেললো। বলল, কোথায় ছিলেন আপনি? ঠিক আছেন তো? জানেন কতটা টেনশন হচ্ছিল আমার। তাহসিন চোখ খিচে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলা কান্নায় এতটা বিভোর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখে কাঁদছে। সে বুকের ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে, সেটা রোদেলা খেয়াল করেনি। একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভূত হতেই রোদেলা খেয়াল করলো আর আটকে উঠলো। তাহসিন বলল, ঘাবড়িও না, কিচ্ছু হয়নি। রোদেলা তোতলে বলে উঠল, রক্ত? তো কি হয়েছে? সামান্য একটু কেটেছে। শুনো, তুমি কিন্তু একজন মেজরের ওয়াইফ, সো এসব যে কোনো সময় দেখতে প্রস্তুত থাকবে। একদম ভয় পাবে না। আর দেখো তো, কেঁদে কুটে নিজের কি অবস্থাটাই না করেছো। এতটা ভীত কেন তুমি? রোদেলার সেসব কথায় কানও দিল না। তার নজর তো তাহসিনের শার্টের বোতামের ফাঁক গলিয়ে রক্ত পড়ছে যেখানে সেখানেই। রোদেলা উঠতে যেও পারল না। শরীর চেয়ে তার বড়ই দুর্বল হয়ে গিয়েছে। তাহসিন বলল, উঠা লাগবে না, শুয়ে থাকো। রোদেলা বসে রইল। তাহসিন উঠে গিয়ে রোদেলাকে এক গ্লাস স্যালাইন বানিয়ে রোদেলার হাতে দিল। এরপর মোবাইলে কি যেন একটা করলো। তারপর রোদেলাকে বলল, একদম নামবে না বলে দিলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। রোদেলা সেদিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণের মাঝে তাহসিন ট্রাউজার পরে বেরিয়ে এলো। এরপর ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বিছানায় এসে বসলো। হ্যাক্সিস সল তুলোতে নিয়ে বুকের যে অংশটাতে কেটে গিয়েছে সেখানে লাগালো। এরপর সেখানে ব্যান্ডেজ করে নিল। ডান হাতেও লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। রোদেলা চুপচাপ সবটা দেখলো। কলিং বেলের আওয়াজ পড়তে তাহসিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগে খাবার অর্ডার দিয়েছিল, এখন এসে পড়েছে। ডেলিভারি বয়কে বিদায় করে ফের রুমে এলো। খাবার প্লেটে বেড়ে রোদেলার সামনে এনে ধরলো। বলল, কাল থেকে কিচ্ছুটি খাওনি তাই না? রোদেলা চুপ করে রইল। তাহসিন ফের বলল, একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নাও। আমার ডান হাতে তো ব্যান্ডেজ, আমারই এখন চামচ দিয়ে খেতে হবে, নইলে আমি তোমাকে খাইয়ে দিতাম। রোদেলা নিচু স্বরে বলল, আমি অতটাও দুর্বল নই, খাওয়ার মতো শক্তি অন্তত আছে। আপনার এই কাটা হাত নিয়ে চামচ দিয়ে খেতে হবে না, দিন আমি খাইয়ে দিচ্ছি। তাহসিন অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি খাইয়ে দিতে জানো নাকি? বাব্বা, আমি তো ভেবেছি শুধু কান্নাই করতে জানো। তাহসিনের সূক্ষ্ম খোঁচাটা রোদেলা ঠিক বুঝতে পারলো, তবে বিপরীতে কিছু বলল না। পাশ থেকে পানি নিয়ে হাত ধুয়ে তাহসিনের মুখের সামনে খাবার তুলে ধরলো। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে খাবার মুখে নিল। অপলক রোদেলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে রোদেলার লজ্জা লাগছে, তাই বলল, এভাবে কি দেখছেন? তাহসিন ভনিতাবিহীন বলল, দেখছি আমার বউটাকে, যে কিনা আমাকে না পেয়ে কেঁদে কুটে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? শি ইজ বিগিনিং টু লাভ মি। রোদেলা গুটিয়ে এলো। সত্যি কি সে তাহসিনকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, যদি ভালোবাসা নাই বা থাকতো তবে কেন সে এতটা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল? শুধুই কি বন্ধুত্বের খাতিরে, নাকি এখানে সত্যি ভালোবাসা লুকিয়ে আছে? খাওয়া দাওয়া শেষে তাহসিন সবটা সুন্দরভাবে গুছিয়ে রেখে বিছানায় এসে পিঠ লাগালো। তখন সময়টা বিকেল। রোদেলাকেও পাশে এসে চুপচাপ শুয়ে থাকতে বলল। রোদেলা অমান্য করলো না, তাহসিনের কথা মতো পাশে এসে শুয়ে থাকলো। তাহসিন বলল, আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দিবে? রোদেলা উঠে বসলো। তারপর পাশে বসে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া ধরতেই তাহসিন রোদেলার কোলে নিজের মাথাটা রাখলো। রোদেলা হা করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন তাড়া দিল, বলল, কি হলো? রোদেলা বলল, কিছু না। রোদেলা তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আলতো হাতে তাহসিনের কপাল চেপে দিল। রোদেলা তাহসিনকে জিজ্ঞেস করলো,
গত রাত থেকে পুরো ঘটনাটা বলবেন একটু? তাহসিন বলল, গতকাল বলে গিয়েছিলাম না একটা মিশন আছে, তো আমাদের টিম মেম্বারদের নিয়ে সেখানে যাই। একটা মেম্বারের একটুখানি ভুলের জন্য টেরোরিস্টরা আজ পেয়ে যায়। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওদেরকে ধরতে আমরা সক্ষম হই। একটুখানি মারামারি হওয়ার সময় আমার হাত কেটে যায় আর বুকে আঘাত লাগে। এইরকম টুকটাক ব্যথা সবাই পেয়েছে, আর এতে ঘাবড়ানোর কিছু নেই। এইরকম ছোটোখাটো ক্ষত আরও অনেকবারই হয়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল তো, তার জন্য, বুঝেছ? এই জন্যই গতরাতে তোমাকে আমি কল দিয়ে জানাতে পারিনি যে গতরাতে ফিরতে পারবো না। সকল কাজ মিটিয়ে আজ দুপুরেই বাসায় ফিরলাম। কয়েকবার বেল বাজানোর পরও যখন দেখি দরজা খুলছ না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসি। আর রুমে এসে দেখি তুমি এলোমেলোভাবে বিছানায় পড়ে আছো। কাছে যে ডাকতেই বুঝতে পারি সেন্সলেস হয়ে আছো। পরে ঠিক করে শুইয়ে দেই, জ্ঞান ফেরানোর চেষ্টা করি, আর তার কিছুক্ষণ পরই তো জ্ঞান ফিরল। তাহসিন একটু থেমে বলল, এতটা টেনশন করো কেন আমার জন্য তুমি? শুনো, সামনে আরও এইরকম সময় আসবে, তুমি আর কখনো এতটা টেনসড হবে না, ঠিক আছে? আমার যে ভয় লাগে। ভয়ের কিচ্ছু নেই বোকামি। তবুও তো কি? হ্যাঁ, যদি এইরকম করো তবে আমি তোমাকে বাসায় রেখে আসবো, কিন্তু এখানে একা একা থাকার দরকার নেই। রোদেলা তড়িঘড়ি করে বলল, না না না, আমি এখানেই থাকবো, আমি বাসায় যাব না। এখানে থাকতে হলে ভয়কে জয় করতে হবে, পারবে না? পারবো। ভেরি গুড। শোনো, আগামীকাল আমরা বাসায় ফিরবো। আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাসায় যেয়ে ওই কয়েকদিন কাটিয়ে আসবো। আর শোনো, ভুলেও বাবা মাকে গতকালের ঘটনা বলতে যাবে না, ওনারা চিন্তা করবেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখি তো, এবার তুমিও একটু ঘুমাও, আর কষ্ট করা লাগবে না। রোদেলা চুপচাপ তাহসিনের পাশে এসে শুয়ে পড়ে। তাহসিন এগিয়ে এসে রোদেলার একদম পাশ ঘেঁষে শুয়ে পড়ে। রোদেলা কিছু বলতে যেও বলেনি, কারণ তাহসিনের এতটা সান্নিধ্যে তার অতটাও খারাপ লাগেনি, বরং তাহসিনকে পাশে পেয়ে তার শান্তি লাগছে। তাহসিন 1 সপ্তাহের ছুটি পেয়েছিল। এই ছুটির উসিলায় সে রোদেলাকে নিয়ে নিজের বাসা থেকে ঘুরে এসেছে। ছুটি শেষ হওয়ার ঠিক একদিন আগে তাহসিন রোদেলাকে নিয়ে ফের চট্টগ্রামে ফিরেছে। এরপর থেকে রোদেলা তাহসিন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে। রোদেলা রোজ সকালে কলেজে যায়, বাসাতে ফিরতে ফিরতে তার দুপুর গড়ায়। অন্যদিকে তাহসিন সকালে চলে যায়, তার ফিরতে ফিরতে রাত হয়। সকালে বের হওয়ার আগে দুজন হাতে হাতে কাজ করে সকালের নাস্তা আর দুপুরের খাবার রান্না করে ফেলে। পড়াশোনা প্লাস সংসার জীবন রোদেলার বেশ ভালোই কাটছে, সাথে তাহসিনের সাথে খুনসুটি। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। হঠাৎ এক সন্ধ্যায় রোদেলার বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে। বাসায় সে একা। এদিকে রোদেলার যদি একবার জ্বর ওঠে তো তার দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যার পর থেকে সে বিছানায় শুয়ে আছে, আর জ্বরের ঘুরে আবল তাবল বুকে চলেছে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, অথচ পাশে একটা মানুষ অব্দি নেই। এমন করেই তার সন্ধ্যা কাটলো, রাতও ঘনিয়ে এলো। জ্বরের প্রকোপে দাঁতের সাথে দাঁত শক্ত করে লেগে রইল। হাঁটু গুটিয়ে বুকের সাথে লাগিয়ে এইটুকুনি হয়ে শুয়ে রইল। তাহসিন বাসায় ফিরে রোদেলার এতটা খারাপ অবস্থা দেখে সাথে সাথে ডাক্তার ডাকলো। ডাক্তার এসে রোদেলার জ্বর মেপে দেখলো অনেক সিরিয়াস অবস্থা। ডাক্তার কিছু ঔষধ লিখে দিল, এরপর তাহসিনকে বলল, মিস্টার তাহসিন, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু বেগতিক। যে করেই হোক ওনার টেম্পারেচার কমাতে হবে, বুঝতেই তো পারছেন, নয়তো বিপদ হবে। আপনার দায়িত্ব ওনার টেম্পারেচার কমানোর। ডাক্তার আরো কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। তাহসিন জানে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে কি করণীয়, তবে রোদেলার অনুমতি ছাড়া ব্যাপারটা কেমন যেন লাগছে। পরক্ষণেই ভাবলো রোদেলা আর তার ওয়াইফ, তাই এতে কোনো দোষ নেই। তাহসিন ডক্টরকে এগিয়ে দিয়ে এসে আসার সময় ডক্টরে লিখে দেওয়া ওষুধ নিয়ে ফিরল। এরপর রোদেলার কপালে হাত দিয়ে দেখলো শরীর এখনো আগুনের মতো গরম। তাহসিন রোদেলার গায়ের উপর থেকে ভারী কম্বলখানা সরিয়ে একটু ঝুঁকে রোদেলাকে 2 হাতে পাচাকুলি করে নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে রোদেলাকে বসালো। এরপর অনেকক্ষণ ধরে রোদেলার মাথায় পানি দিল। হালকা ঠান্ডা পানি শরীরে লাগতে রোদেলা শিউরে উঠল। তাহসিন রোদেলাকে ঝর্ণার নিচে শক্ত করে ধরে দাঁড় করালো। এরপর ঝর্ণা ছেড়ে দিল। সাথে সাথে বৃষ্টির মতো ফুটা এসে রোদেলাকে ভিজিয়ে দিল। রোদেলার সাথে তাহসিনও ভিজে উঠল। পানি শরীরে লাগতেই
অর্ধচেতন রোদেলা কেঁপে উঠল। তাহসিন রোদেলাকে শক্ত করে ধরে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। তারপর রুমে এনে রোদেলার মাথা ভালো করে মুছে দিল। পোশাক বদলাতে যেয়ে ঝামেলা বাঁধল। প্রথমত তাহসিনের সংকোচ লাগছে, দ্বিতীয়ত সে শাড়ি পরাতে পারে না। কি করবে না করবে ভেবে ভেবে কিছুটা সময় পার করলো। তারপর লম্বা শ্বাস টানলো, হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ডিম লাইটের জ্বালিয়ে দিল। অতঃপর রোদেলার শাড়ির সেফটি পিন খুলে দিতে শাড়ির আঁচল মেঝেতে করালো। অর্ধচেতন রোদেলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাহসিন একে একে রোদেলার সমস্ত বসনভূষণ খুলে ফেলল। তারপর রোদেলাকে ভারী একটা কম্বলে জড়িয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রোদেলার ভেজা শাড়ি ওয়াশরুমে রেখে আসলো। কাজগুলো তাহসিন দম আটকে জানা করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।